প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভূগোল ক্লাসে তোমাদের সকলকে অভিনন্দন। আজকের ক্লাসে আমি রয়েছি তোমাদের সাথে KM সানাউল্লাহ, প্রভাষক, মাইলস্টোন কলেজ। আজকে আমরা ভূগোল দ্বিতীয় পত্রের ছোট্ট একটা টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। টপিকটি হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের বইয়ের 4র্থ অধ্যায়ের বাংলাদেশের পাট, আখ ও চায়ের উৎপাদন, বন্টন ও অর্থনৈতিক গুরুত্ব। তবে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাস, সেজন্য তোমাদেরকে সেই আঙ্গিকেই আজকের ক্লাসটিকে আত্মস্থ করতে হবে। তবে চলো যাওয়া যাক আজকের ক্লাসে। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা পাট, আখ এবং চায়ের বাস্তব কিছু দৃশ্যপট দেখে নেই। এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা বাস্তব জগৎ থেকে শিখো যে পাট, আখ এবং চা একই ধরনের অঞ্চলে জন্মায় না। তাদের মধ্যে রয়েছে ভূপ্রাকৃতিক পার্থক্য, জলবায়ুগত পার্থক্য, মৃত্তিকার পার্থক্য, বিভিন্ন রকম অর্থনৈতিক নিয়ামকগত পার্থক্য। তাই তোমরা এই বাস্তব কিছু চিত্র থেকে নিজেরা অনুধাবন করার চেষ্টা করো যে এই ভৌগোলিক নিয়ামকগত পার্থক্যগুলো কি কি। একটি ফসল কোন অঞ্চলে বেশি উৎপাদিত হবে তা নির্ভর করে কিছু ভৌগোলিক উপাদান বা নিয়ামকের উপর। এই ভৌগোলিক উপাদান বা নিয়ামকগুলোকে আমরা প্রধান 3টি ভাগে ভাগ করি। একটি হচ্ছে প্রাকৃতিক নিয়ামক বা উপাদান, দ্বিতীয়টি হলো অর্থনৈতিক নিয়ামক বা উপাদান এবং তৃতীয়টি হলো সাংস্কৃতিক উপাদান বা নিয়ামক। এই যে বাংলাদেশের পাট, আখ এবং চা উৎপাদিত হয়, বাংলাদেশের কোন অঞ্চলে অধিক পাট উৎপাদিত হবে আর কোন অঞ্চলে অধিক আখ উৎপাদিত হবে, কোন অঞ্চলে অধিক চা উৎপাদিত হবে, তাও কিন্তু এই প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নিয়ামকগুলোর উপর নির্ভর করে। এখানে রিভিশন ক্লাস হিসেবে তোমাদের আমি প্রাকৃতিক নিয়ামকগুলো একটু আলোচনা করে দিচ্ছি, কারণ এখানটাই একটু ব্যতিক্রম। দেখো, প্রথমেই ভূপ্রকৃতি। পাট চাষের জন্য সমতল ভূমি প্রয়োজন, কিন্তু আখ চাষের জন্য সামান্য উঁচু ঢাল বিশিষ্ট জমি হলে ভালো হয়, সামান্য উঁচু। তবে হ্যাঁ, সমতলেও আখ উৎপাদিত হয়, কিন্তু তার জন্য অবশ্যই উচ্চ ভূমির প্রয়োজন এবং সহজে পানি নিষ্কাশন হয় এরকম ভূমি ব্যতীত চা উৎপাদিত হবে না। এরপর আসো জলবায়ুর দিকে। যে পাট নাতিশীতোষ্ণ অঞ্চলে জন্মায়, তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ 150 সেন্টিমিটার থেকে 175 সেন্টিমিটারের মধ্যে হলে ভালো হয়। কিন্তু আখ উৎপাদনের জন্য প্রয়োজন 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বৃষ্টিপাত প্রয়োজন 125 থেকে 175 সেন্টিমিটার। বৃষ্টিপাত পাট এবং আখের প্রায় একই রকম, তবে আখ উৎপাদনের জন্য একটু তাপমাত্রা কমের প্রয়োজন হয়। অন্যদিকে দেখো, চা উৎপাদনের জন্য তাপমাত্রা প্রয়োজন হচ্ছে 23 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাগুলো কাছাকাছি, কিন্তু প্রচুর বৃষ্টির প্রয়োজন হয়। 203 সেন্টিমিটার থেকে 254 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রয়োজন হয় চা উৎপাদনের জন্য। এবার আসো মৃত্তিকার দিকে। যে পাটের জন্য স্বাভাবিক দোআঁশ মাটি প্রয়োজন। দোআঁশ মাটি হচ্ছে যে মাটিতে কর্দম, পলি এবং বালির পরিমাণ প্রায় সমান থাকে, সেটাকে আমরা বলি দোআঁশ মাটি। আখ চাষের জন্য চুন এবং পটাশ মিশ্রিত দোআঁশ মাটির প্রয়োজন। আর চা উৎপাদনের জন্য প্রয়োজন হচ্ছে জল নিকাশী লৌহ মিশ্রিত দোআঁশ মাটি। তাহলে দেখতে পাচ্ছ কিন্তু বাংলাদেশের যেই বৈশিষ্ট্যমণ্ডিত, সেই অঞ্চলে ওই ফসলটা ভালো জন্মাবে। এই জন্য বাংলাদেশের কোথাও দেখা যায় পাট ব্যাপক জন্মায়, কোথাও চা ব্যাপক জন্মায়, কোথাও আখ ব্যাপক জন্মায়। এখন আমরা তাই দেখব যে বাংলাদেশের কোথায় কি ধরনের ফসল ভালো জন্মায় এই পাট, আখ এবং চাকে ভিত্তি করে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ ছোট্ট একটি দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের ভৌগোলিক নিয়ামকের কারণে সমগ্র দেশই শস্য উৎপাদনের জন্য ব্যাপক উর্বর। তবে ভূপ্রাকৃতিক কারণ এবং সামান্য জলবায়ুগত পার্থক্যের কারণে বাংলাদেশের কোনো অঞ্চলে আখ অধিক মাত্রায় উৎপাদিত হয়, আবার কোথাও চা অধিক মাত্রায় উৎপাদিত হয়, আবার কোথাও পাট অধিক মাত্রায় উৎপাদিত হয়। তোমরা মানচিত্রে
বাংলাদেশের পাট উৎপাদন দেখতে পাচ্ছ। এখানে প্রতিটি বিন্দু 1800 মেট্রিক টন পাট উৎপাদন নির্দেশ করে। মানচিত্রের দিকে তাকালে তোমরা দেখবে যে বাংলাদেশের প্রায় সর্বত্রই পাট উৎপাদিত হয়। তন্মধ্যে রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, যশোর, ঢাকা, কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, পাবনা, রাজশাহী প্রভৃতি অঞ্চলে বেশি পাট উৎপাদিত হয়। তোমরা একটু মানচিত্রের দিকে খেয়াল করলে দেখতে পাবে নদীর তীরবর্তী অঞ্চলগুলো পাট চাষের জন্য বেশি উপযোগী। এখানে তিস্তা, অতঃপর দেখো পদ্মা এবং মেঘনা নদীর দুতীরে ব্যাপক পাট উৎপাদিত হচ্ছে। এরপরের মানচিত্রে তোমরা বাংলাদেশের আখ উৎপাদন দেখতে পাচ্ছ। এখানে প্রতি বিন্দু 10,000 মেট্রিক টন নির্দেশ করে। আর মানচিত্রের দিকে তাকালে তোমরা দেখবে যে বাংলাদেশের প্রায় সর্বত্রই আখ উৎপাদিত হয়। তবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলটুকু আখ উৎপাদনের জন্য বেশ প্রসিদ্ধ। বিশেষ করে বৃহত্তর রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর এই অঞ্চলগুলো আখ উৎপাদনের জন্য প্রসিদ্ধ। এবারের মানচিত্রে তোমরা বাংলাদেশের চা উৎপাদন দেখতে পাচ্ছ। দেখো, বাংলাদেশের সর্বত্র কিন্তু চা উৎপাদিত হয় না। চা উৎপাদনের জন্য উঁচু নিচু জমি, ঢালু জমি, টিলাকৃতির জমির প্রয়োজন। তাই বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার অঞ্চলে দেখো এবং চট্টগ্রাম অঞ্চলের দিকে কিছু, তাছাড়া উত্তরবঙ্গে পঞ্চগড়ের নিকটও বেশ কিছু চায়ের বাগান আছে। এখানে একটি তথ্য মনে না রাখলেই নয় যে বাংলাদেশে 163টি চা বাগান আছে। এর মধ্যে সর্বাধিক হচ্ছে মৌলভীবাজার 90টি, হবিগঞ্জে 23টি এবং সিলেটে 19টি চা বাগান রয়েছে। তাছাড়া চট্টগ্রাম জেলায় 22টি, রাঙামাটি ও ব্রাহ্মণবাড়িয়াতে 1টি, আর পঞ্চগড়ে 7টি চা বাগান আছে। আমরা 3টি চার্ট দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশের পাট, আখ ও চায়ের উৎপাদন দেখানো হয়েছে। তাদের একটু পারস্পরিক পর্যালোচনা করলে দেখতে পাবো যে সবচেয়ে বেশি পরিমাণ জমি ব্যবহৃত হয় বাংলাদেশে পাট উৎপাদনের জন্য, 16 লক্ষ একরেরও বেশি। আর সবচেয়ে কম জমি ব্যবহৃত হয় চা উৎপাদনের জন্য, কারণ চায়ের জন্য যেই ভূপ্রকৃতি প্রয়োজন তা বাংলাদেশে খুব কম। আর আমরা দেখতে পাচ্ছি যে একর প্রতি ফলন সবচেয়ে বেশি কিন্তু আখের, আর সবচেয়ে কম হতে চায়ের। কিন্তু বর্তমানে চা রপ্তানি করে বাংলাদেশ কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। এক সময় বাংলাদেশ পাট থেকেও প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করত। এবার আমরা আলোচ্য টপিক কেন্দ্রিক কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ যেখানে বাংলাদেশের মানচিত্রে ক, খ, গ দেখিয়ে কিছু অঞ্চলকে নির্দেশ করানো হয়েছে। এই মানচিত্র দেখে আমাদেরকে বুঝে নিতে হবে যে ক অঞ্চল কোন ফসলকে নির্দেশ করছে, খ অঞ্চল কোন ফসলকে নির্দেশ করছে এবং গ অঞ্চল কোন ফসলকে নির্দেশ করছে। এখন আমাদের অবস্থান দেখে বুঝে নিতে হবে কোনটি কোন ফসল। তোমাদেরকে আমি সাহায্য করছি। ক অঞ্চলটি হচ্ছে সিলেট এলাকা, তাই এই ফসলটি হবে চা। খ অঞ্চলটি বাংলাদেশের মধ্যভাগ এবং নদীর উপকূলীয় এলাকা, সেহেতু খ অঞ্চলটি নির্দেশ করতেছে হচ্ছে পাট। আর গ অঞ্চল উত্তরবঙ্গ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর এলাকাকে দেখাচ্ছে, তাই গ ফসলটি হচ্ছে আখ। দেখো, ক প্রশ্ন প্রগাঢ় কৃষি কাকে বলে এ সম্পর্কে বিগত ক্লাসে তোমরা আলোচনা শুনেছ। খ ধান উৎপাদনে জলবায়ুর উপাদানগুলো কিভাবে কাজ করে এ সম্পর্কেও বিগত ক্লাসে আলোচনা হয়েছে। গ প্রশ্ন হচ্ছে উদ্দীপকে চিহ্নিত সাংকেতিক ফসলসমূহের উৎপাদন ব্যাখ্যা করো। এখানে কিন্তু চা, পাট এবং আখ 3টি ফসলের বাংলাদেশের উৎপাদন যে সম্পর্কে তোমাদেরকে আজকের ক্লাসেও আলোচনা করা হয়েছে, সেটা এখানে সুন্দরভাবে মানচিত্র এবং চার্ট দেখিয়ে আলোচনা করতে হবে। ঘ নাম্বার প্রশ্নে দেখো, উদ্দীপকের দেশটির কৃষির উৎপাদনের উপর জলবায়ু কিভাবে নিয়ন্ত্রণ করে। এই বাংলাদেশের কোথায় কোন ধরনের ফসল জন্মাবে তা কিন্তু জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। এ সম্পর্কে আমরা কিন্তু আজকের ক্লাসেও কিছু আলোচনা করেছি যে পাট চাষের জন্য কীরকম জলবায়ু প্রয়োজন, আখ চাষের জন্য কীরকম জলবায়ু প্রয়োজন,
আর চা চাষের জন্যই বা কীরকম জলবায়ু প্রয়োজন। এরকম পয়েন্ট করে এই প্রশ্নের উত্তর দিতে হবে এবং অবশ্যই মানচিত্র সাথে থাকতে হবে। তোমাদেরকে আরেকটি সৃজনশীল প্রশ্ন দেখাই। এখানে একটি টেবিল দেখানো হয়েছে উদ্দীপকে ক ফসল এবং খ ফসল। ক ফসলের বৈশিষ্ট্য দেখানো আছে অধিকাংশ উৎপাদন প্লাবন সমভূমি ও বদ্বীপ অঞ্চলে হয়ে থাকে। এটি দেখে বোঝা যাচ্ছে ক ফসলটি হচ্ছে ধান। আর খ ফসল সম্পর্কে বলা হয়েছে পাহাড়ি ঢালু ভূমিতে এই ফসল জন্মায়, অর্থাৎ খ ফসলটি হচ্ছে চা। এখন আমি গ এবং ঘ দুটি প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে একটু হেল্প করি। উদ্দীপকে ইঙ্গিতকৃত ক ফসলটি চাষের প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা করো। ক ফসলটি যেহেতু ধান চাষের প্রাকৃতিক নিয়ামক, অর্থাৎ ভূপ্রকৃতি, জলবায়ু এবং মৃত্তিকা কীভাবে ধান চাষকে প্রভাবিত করে, এই তিনটি পয়েন্ট দিয়ে তোমাদের আলোচনা করতে হবে। এবং এখানে খুব ভালো হয় বিশ্বব্যাপী ধান উৎপাদনের যে মানচিত্র আছে এখানে সংযোজন করে দিলে 3-3 পাবে। ঘ নাম্বার প্রশ্নে আছে বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে ইঙ্গিতকৃত খ ফসলটির অবদান বিশ্লেষণ করো। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে চায়ের অবদান এখানে বিশ্লেষণ করতে হবে। এখানে অবশ্যই বাংলাদেশের মানচিত্রে চা উৎপাদনের অঞ্চলসমূহ দেখিয়ে দিতে হবে। এখানে আরেকটি সৃজনশীল প্রশ্ন আছে যেটি 2017 সালে বেশ কয়েকটি বোর্ড পরীক্ষায় আসে। আমি প্রশ্নটি পড়ছি, উদ্দীপকটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। শাকির গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে গিয়ে সবুজে আচ্ছাদিত বাগানের মাঝে উঁচু উঁচু বৃক্ষ দেখতে পায়। ব্যাপক এলাকায় চাষ হলেও সেখানকার ভূমিরূপ সমতল নয়। কারণ জানতে চাইলে তার মামা জানালেন যে উক্ত ফসলের জন্য মাঝে মাঝে ছায়া এবং কিছু উঁচু জমি প্রয়োজন। বাংলাদেশের রপ্তানি আয়ে উক্ত কৃষিপণ্যের যথেষ্ট অবদান রয়েছে। উদ্দীপক থেকে দেখো এখানে দুটো বিষয় এখানে আমি ইঙ্গিত হিসেবে ধরব। একটি হচ্ছে যে সমতল নয়, ভূমি সমতল নয়, অর্থাৎ উঁচু নিচু ভূমি, এটা চায়ের দিকে নির্দেশ করে। আর যেহেতু রপ্তানি আয়ের কথা বলা হয়েছে এবং মাঝে মাঝে ছায়া প্রয়োজন এই ফসল উৎপাদনের জন্য, এ থেকে আমরা নিশ্চিত হতে পারি যে এই ফসলটি হচ্ছে চা। দেখো গ নাম্বার প্রশ্ন আছে উদ্দীপকে উল্লিখিত কৃষি পণ্যটি বরিশাল অঞ্চলে কেন হয় না। দেখো চায়ের আমরা কিছু প্রাকৃতিক নিয়ামক জানি, যে চা উৎপাদনের ভূপ্রকৃতি কেমন হতে হবে, জলবায়ু কেমন হতে হবে, মৃত্তিকা কেমন হতে হবে। এখন দেখবে যে বরিশাল জেলার সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ নয়। চায়ের জন্য প্রয়োজন উঁচু ঢালু জমি, জল নিকাশি, কিন্তু বরিশালের অঞ্চলটা সমতল অঞ্চল এবং চায়ের জন্য প্রচুর পরিমাণ বৃষ্টি প্রয়োজন, 203 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি প্রয়োজন, যা বরিশাল অঞ্চলে বিদ্যমান নয়। সেহেতু বরিশাল অঞ্চলে কিন্তু চা উৎপাদন সম্ভব না। পয়েন্ট আকারে এখানে দিতে হবে এবং বাংলাদেশের মানচিত্রে দেখিয়ে দিতে হবে যে কোন কোন অঞ্চলে এই ফসলটি উৎপাদিত হয়। ঘ নাম্বার প্রশ্ন আছে উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ কৃষি পণ্যটির বাংলাদেশের অর্থনীতিতে অবদান বিশ্লেষণ করো। এটা আগের সৃজনশীল প্রশ্নেও ছিল যে চায়ের অর্থনৈতিক অবদান এখানে আলোচনা করতে হবে পয়েন্ট করে করে। তোমাদেরকে আরও একটি সৃজনশীল প্রশ্ন দেখাচ্ছি, উদ্দীপকটা আমরা একটু পড়ে শোনাই। আজকের আলোচনার টপিকের সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ এই সিকিউটি। করিম একজন কৃষক, সে যে ফসল উৎপাদন করে তা তার পরিবারই ব্যবহার করা হয়, কিন্তু সে দেখলো তার ভাই উৎপাদিত ফসলের পুরোটাই বিক্রি করে দিল। তো এখানে দেখো করিম যে ফসল উৎপাদন করে সেগুলো তার পরিবারের ভরণ পোষণের জন্য, অর্থাৎ এটি খাদ্যশস্য, ধান, গম ইত্যাদি। কিন্তু করিমের ভাই যেই ফসল উৎপাদন করে তা পুরোটাই বিক্রি করে দেয়, পরিবারের খাবার দাবারের জন্য রাখা হয় না। এগুলো হচ্ছে অর্থকরী ফসল, যেমন পাট হতে পারে, চা হতে পারে, এগুলো অর্থকরী ফসল। এখন গ নাম্বার প্রশ্ন করিমের উৎপাদিত ফসল বাংলাদেশের খাদ্যের চাহিদা মেটাতে কী ধরনের ভূমিকা রাখে ব্যাখ্যা করো। অর্থাৎ খাদ্যশস্য বাংলাদেশের খাদ্যের চাহিদা মেটাতে কী ধরনের ভূমিকা রাখে এখানে আলোচনা করতে হবে। আর ঘ নাম্বার আছে বাংলাদেশের প্রেক্ষাপটে করিমের ভাইয়ের উৎপাদিত ফসলের সার্বিক অবস্থা বিশ্লেষণ করো। অর্থাৎ বাংলাদেশের অর্থকরী ফসলসমূহের সার্বিক অবস্থা এখানে বিশ্লেষণ করতে হবে।
এতক্ষণ তোমাদের সামনে বাংলাদেশের পাট, আখ ও চা সম্পর্কে আলোচনা রাখা হলো। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আগামী 29 তারিখে যেই পরীক্ষা আছে সেখানে এই অংশটুকু থেকে সিকিউ হোক আর এমসিকিউ হোক প্রশ্ন থাকবেই। তাই অবশ্যই এই অংশটুকু বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। আর তোমাদের পরীক্ষার মান বন্টন একটু স্মরণ করিয়ে দেই। তোমাদের 50 নম্বরের পরীক্ষা 20 সিকিউ এবং 30 এমসিকিউ। এই 30 এমসিকিউর মধ্যে 10 নাম্বার থাকবে ভূগোল প্রথম পত্র থেকে এবং বাকি 20 নাম্বার থাকবে ভূগোল দ্বিতীয় পত্র থেকে। আর সিকিউ থাকবে 3টি, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 3টি সিকিউর মধ্যে একটি সিকিউ থাকবে ভূগোল প্রথম পত্র থেকে এবং 2টো সিকিউ থাকবে ভূগোল দ্বিতীয় পত্র থেকে। তো আশা করি তোমরা আগামী পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে। সামনে অন্য কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আল্লাহ হাফেজ।